কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার ধারণাটা কোথায় থেকে আসলো বা এর উৎপত্তিটা কোথায় থেকে, এটা সম্পর্কে প্রথমে আমি তোমাদের একটু বলে নিই। আজ থেকে বহুদিন আগে একজন গণিতবিদ পৃথিবীর সকল গণিতবিদদের উদ্দেশ্যে একটা প্রবলেম ছুড়ে দিছিল। প্রবলেমটা ছিল এইরকম যে দুইটি সংখ্যার যোগফল 8 এবং গুণফল 24, আমাকে সংখ্যা দুইটা বের করে দেখাও। এখন বাকি গণিতবিদরা বলছে যে এটা আসলে কোনো ব্যাপারই না। তখন তারা কি করলো, এটার সমাধান করতে গেল। তো আমরাও এটা সমাধান করতে যাই দেখি যে আমরা কি কি প্রবলেম ফেস করতেছি। তো দুইটি সংখ্যার যোগফল 8 এর ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এরকম, x + y = 8। এটা আমি সমীকরণ নাম্বার 1 দিলাম। দুইটি সংখ্যার গুণফল 24 এর ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে xy = 24, এটা সমীকরণ নাম্বার 2 দিলাম। এখন এখান থেকে আমরা x আর y এর মান আমরা বের করব। তোমরা এইরকম প্রবলেম ক্লাস 9-10 এ সমাধান করে আসছো। তো যাই হোক, আমরা এখানে সমাধান করতে যাই, দেখি যে আমরা এখানে আসলে কি প্রবলেমটা ফেস করি বা জটিল সংখ্যার ক্ষেত্রে এই জিনিসগুলা কেন আসতেছে। প্রথমে আমি 1 নম্বর সমীকরণের সমাধান করব, x + y = 8। এখান থেকে y এর মান বের করি, y = 8 - x, এটা সমীকরণ নাম্বার 3 দিলাম। এখন 3 এর মানটা আমি কোথায় বসাবো? 2 এ বসাবো। তাহলে 3 এর মান যদি 2 এ বসাই, তাহলে x 8 - x = কত? 24। তাহলে -x² প্লাস তোমার কি 8x - 24 = কত? 0। x² - 8x প্লাস তোমার কি 24 = তোমার কি 0। এখন গণিতবিদরা এটার কি করতে গেল, এখান থেকে x এর মান বের করতে যাবে। তো এটার মিডল টার্ম সম্ভব না। তো মিডল টার্ম যদি সম্ভব না হয়, আমরা সবাই এই ফর্মুলাটা জানি যে x = একটা দ্বিঘাত সমীকরণের মান বের করার এই ফর্মুলাটা -b ± √b² - 4ac / 2a। এই ফর্মুলার সাহায্যে আমরা এখান থেকে কি করব, x এর মান বের করব। তাহলে আমি এখানে x রেখে দিলাম -b, b কত? -8 প্লাস মাইনাস √b², b কত? -8 তারপরে স্কয়ার -4a, a কত? 1 আর c কত? 24 / 2a, a কত? 1। নিচে জায়গা কম, এই জন্য আমি উপরে লিখি। তাহলে কি থাকতেছে? x = উপরে 8 প্লাস মাইনাস √32 / 2, x এর মান এটা পাইল। এখন সমস্যাটা আসলে কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে এই যে এই জায়গায়, রুটের ভিতর নেগেটিভ নাম্বার। এর আগে গণিতবিদরা কখনো এই যে রুটের ভিতর নেগেটিভ নাম্বার এটা নিয়ে কাজ করে নাই। তখন বাকি গণিতবিদরা কি বলল, যে এটা গণিতের বাইরের একটা বিষয়, এটা আমরা স্কিপ করে যাই, এই পৃথিবীতে তো সবকিছুর সমাধান করা সম্ভব না। কিন্তু এই গণিতবিদ ছিল একটু অন্যরকম টাইপের। উনি কি করলো, কিছুদিন পর আরেকটা প্রবলেম দিল বাকি গণিতবিদদের। সেটা ছিল এইরকম যে দুইটি সংখ্যার যোগফল 10 এবং গুণফল কত? 40, সংখ্যা দুইটা আমাকে বের করে দেখাও। গণিতবিদরা আবার কি করলো, ওই একই নিয়মে সমাধান করতে গেল। সমাধান করতে যায়, শেষ পর্যন্ত আবার কি রুটের ভিতর নেগেটিভ নাম্বার পেল। আবার রুটের ভিতর কি পেল? নেগেটিভ নাম্বার পেল। তখন গণিতবিদরা এই প্রবলেমটাকেও তোমার কি করলো, স্কিপ করে গেল। তারা বলল কি যে এটাও তোমার কি গণিতের বাইরের একটা বিষয়। কিন্তু কিছুদিন পর পর গণিতবিদরা এরকম প্রবলেম ফেস করতে থাকে। মনে করো তোমার শরীরের কোনো একটা জায়গায় ব্যথা, তুমি যদি বারবার এটাকে ইগনোর করো তাহলে তো হবে না, তোমার এটা কি করতে হবে? চিকিৎসা নিতে হবে। তখন গণিতবিদরা এই যে অবাস্তব সংখ্যা, এটার সমাধান করার চেষ্টা শুরু করলো, যে এটা নিয়ে আসলে কিভাবে কাজ করা যায়। তো এই যে কমপ্লেক্স নাম্বার বা অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার,
এটার সর্বপ্রথম যিনি সমাধান বের করছিল তিনি ছিলেন গণিতবিদ কার্ডানো। কার্ডানো বলছিল যে আমি এত কিছু করব না, আমি ছোট্ট একটা সমীকরণ লিখবো, এই সমীকরণেই আসলে কি এই ইমাজিনারি নাম্বারের সমাধান আছে। কার্ডানো করলো কি এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 লিখলো, তারপরে এক্স স্কোয়ার ইকুয়াল টু -1, এক্স ইকুয়াল টু √/-1। কার্ডানো বলল যে এই সমীকরণের সমাধান এই যে এটা এক্স ইকুয়াল টু √-1। উনি এটার নাম দিল কি ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার কথাটা অনেক বড়, এই জন্য উনি সংক্ষেপে এটাকে আই দ্বারা প্রকাশ করলো। তাহলে আয়ের মান কত আমরা জানি √-1। অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বারের শুরুটা আসলে কোথায় থেকে? এখান থেকে। এই যে আই ইকুয়াল টু √-1, এটাকে তোমার কি কমপ্লেক্স নাম্বারের সর্দার বলা হয়। এখান থেকে আসলে তোমার কি কমপ্লেক্স নাম্বারের শুরু। এখন বাকি গণিতবিদরা বলতেছে যে কার্ডানো তুমিও শেষ পর্যন্ত এই ইমাজিনারি নাম্বারের পক্ষে চলে গেলা। এখন কার্ডানো বলতেছে যে আমি এমন একটা ওয়ার্ল্ড তৈরি করতে চাই যেখানে বাস্তবের কোনো ছোঁয়া থাকবে না, সবকিছুই তোমার কি থাকবে? অবাস্তব। এটা দিয়েও যে ভালো কিছু করা সম্ভব বা এটারও যে ফিজিক্যাল মিনিং আছে এটা আমি প্রুভ করব। কে বলল? কার্ডানো বলল। তো ইমাজিনারি নাম্বার আসলে কোনগুলা? রুটের ভিতর কি নেগেটিভ নাম্বার, যেমন -11, এটা হচ্ছে তোমার কি অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। রুট মাইনাস তোমার কত 24, তারপরে √-30, তারপরে √-x। যদি রুটের ভিতর নেগেটিভ নাম্বার থাকে তোমরা এটাকে অবাস্তব সংখ্যা বা তোমার কি ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা ধরে নেবা। কি বুঝতে পারছো? আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন আছে যে অবাস্তব সংখ্যা ও জটিল সংখ্যার মধ্যে পার্থক্য। এই যে আমি √-11 লিখলাম না, এটা হচ্ছে অবাস্তব সংখ্যা। √-30 এটাও অবাস্তব সংখ্যা। √-x এটাও তোমার কি অবাস্তব সংখ্যা। বা 3i বা 7i বা তোমার কি xi, এগুলো প্রত্যেকটা হচ্ছে তোমার কি অবাস্তব সংখ্যা। শেষে কি থাকবে? আই থাকবে অথবা রুটের ভিতর নেগেটিভ নাম্বার থাকবে। এগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। এখন কমপ্লেক্স নাম্বার কোনটা? তাই না? কমপ্লেক্স নাম্বার আর তোমার কি ইমাজিনারি নাম্বার কিন্তু এক না, পার্থক্য আছে। কমপ্লেক্স নাম্বার হচ্ছে ওইটা যার অংশ দুইটা, একটা বাস্তব অংশ আর একটা হচ্ছে অবাস্তব অংশ। যেমন আমি এখানে লিখলাম 4 + 3i, এটা হচ্ছে তোমার কি কমপ্লেক্স নাম্বার। আমি লিখলাম 7 মাইনাস তোমার কি √/31, এটা কমপ্লেক্স নাম্বার। কারণ এটার বাস্তব একটা পার্ট আছে, অবাস্তব একটা পার্ট আছে। এটার বাস্তব একটা পার্ট আছে, অবাস্তব একটা পার্ট আছে। তাহলে কোনটা ইমাজিনারি নাম্বার আর কোনটা কমপ্লেক্স নাম্বার এরপর থেকে তোমরা পারবা। এরপর কি আছে যে আমাদের দৈনন্দিন জীবনে অবাস্তব সংখ্যার ব্যবহারটা কোথায়? আচ্ছা, তোমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়তে যাবা, ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে সবাইকে তোমার কি করা লাগে? কমপ্লেক্স নাম্বারের একটা কোর্স করা লাগে। কমপ্লেক্স নাম্বার, ক্যালকুলাস, এগুলা কি করা লাগে? কমপ্লেক্স কোর্স করা লাগে। তো হঠাৎ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরে কমপ্লেক্স নাম্বারটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কেন? তাই না? এটা একটা প্রশ্ন। এখন দেখো, তোমরা সবাই এসি সার্কিট সম্পর্কে জানো। এসি সার্কিট, তো এই যে এসি সার্কিট, এসি সার্কিটের গুরুত্বপূর্ণ এলিমেন্ট গুলা কি কি বলতো ভাইয়া? গুরুত্বপূর্ণ এলিমেন্ট গুলা হচ্ছে কারেন্ট, ভোল্টেজ, বাধাদানকারী এলিমেন্ট। বাধাদানকারী এলিমেন্ট গুলা কয় প্রকার? 3 প্রকার: ক্যাপাসিটাস, ইন্ডাকটেন্স, রেজিস্ট্যান্স। তো এই যে ক্যাপাসিটাস, এটা যখন তোমার কি করা হয় এসি সার্কিটে ইউজ করা হয়, তখন যে বাধার পরিমাণটা সৃষ্টি হয় সেটাকে প্রকাশ করা হয় তোমার কি দ্বারা? 2i দ্বারা, -2i দ্বারা। আর ক্যাপাসিটাসের যে মানটা এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? 1/3i দ্বারা।
তাহলে বুঝতে পারতেছো কমপ্লেক্স নাম্বারের ব্যবহারটা কোথায়। আচ্ছা, আহ, যখন একটা মোটর ঘোরানো হয়, সাপোজ ধরো আমার মাথার উপর একটা ফ্যান আছে, তো এই যে আমার মাথার উপর যে ফ্যানটা আছে, এখানে কি আছে, তিনটা পাখা আছে আর একটা তোমার কি মোটর আছে, মোটরটার মধ্যে একটা মেকানিক্যাল লোড আছে। তো এই মোটরটার যে মেকানিক্যাল লোডটা আছে, এটার ঘূর্ণয়নের ইনসাইডটা যদি তুমি ব্যাখ্যা করতে চাও, তোমার কি লাগবে, কমপ্লেক্স নাম্বার লাগবে। অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু জোর করে ঘোরানো হয়, তার ঘূর্ণয়নের ইনসাইডটা যদি তুমি ব্যাখ্যা করতে যাও, তোমার কমপ্লেক্স নাম্বার লাগবে। তোমরা যখন হায়ার লেভেলে ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করবা, কোনো ইঞ্জিনিয়ারিং ডিভাইস নিয়ে কাজ করবা, তখন তোমার কি করা হয়, একটা যখন ইঞ্জিনিয়ারিং ডিভাইসের মডেলটা তৈরি করা হয়, তো এই মডেলটা তৈরি করার সময় এই কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টটা তোমার কি ইউজ করা হয়। 90% ইঞ্জিনিয়ারিং ডিভাইসের ক্ষেত্রে তোমার কি কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টটা তোমার কি করা হয়, ইউজ করা হয়। তাহলে আমরা এই লেকচারে কমপ্লেক্স নাম্বারের বেসিক সম্পর্কে জানবো। পরবর্তী লেকচারে আমরা কি করব, কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করব, এর ম্যাথগুলো আমরা কি করব, সমাধান করব। তো এই লেকচারটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।